হচ্ছে এই মুহূর্তে অবনতির দিকে রয়েছে এবং 6 লাখের বেশি মানুষ পানিবন্দী সেখানে। মুক্তি, আমরা শুরুতে বলছিলাম যে সারা দেশ যখন ঈদ আনন্দে আসলে উদযাপন করছে সেই সময় কিন্তু সুনামগঞ্জের এই অবস্থা। আমরা বিস্তারিত জানতে চাই। প্রথমে সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ এবং এরপরে সিলেট থেকে যুক্ত হবেন রাফি। প্রথমে যাচ্ছি লিপসন আহমেদের কাছে। এবং লিপসন আহমেদ, একটু জানতে চাই আপনার কাছে যে বন্যা পরিস্থিতির এই মুহূর্তে কি অবস্থা, কতখানি অবনতি হয়েছে এবং এই বিষয় নিয়ে আবহাওয়া অফিসই বা কী বলছে, এবং সবশেষ আরেকটি বিষয়, যারা আসলে বন্যা কবলিত হয়ে পড়েছেন তাদের ত্রাণ সহায়তার ব্যাপারটি কি অবস্থায় রয়েছে? শুরুতেই যদি বলি যে গত কয়েকদিন ধরেই কিন্তু সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে কিন্তু ভারতের যে চেরাপুঞ্জি, সেখানে বৃষ্টিপাতের কারণে কিন্তু উজানের যে পাহাড়ি ঢল, সেই ঢলের ফলে কিন্তু সুনামগঞ্জের যে নদ নদী, সেই নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে যদি বলি সুনামগঞ্জে পৌর শহর সহ যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলো কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়ছে। বিশেষ করে আপনি যেটি বলেছেন যে আবহাওয়া অফিস জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, বিশেষ করে যদি বলি জেলা প্রশাসন কিছুক্ষণ আগে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটি সভা করছে। সেই সভা থেকে সিদ্ধান্ত তারা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু পুরো জেলায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই সাথে যে নিম্নাঞ্চলগুলোতে যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন, সেই মানুষগুলোকে তারা উদ্ধারের জন্য কিন্তু ইতিমধ্যে নৌকা কিংবা অন্যান্য যে বাহন রয়েছে সেগুলো তারা নিশ্চিত করেছেন। সেই সাথে যদি বলি ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জ শহরের সাথে কিন্তু দরাবাজার উপজেলার কিন্তু সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমরা যদি বলি যে এই যে পৌর শহরের উত্তর আরপিনগর থেকে শুরু করে উকিলপাড়া কিংবা মধ্যবাজার, প্রত্যেকটি এলাকা আসলে পানি উঠে যাওয়া কিন্তু এই শহরগুলোতে আসলে যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে। যার ফলে কিন্তু এখানকার মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন, এমনকি তারা পায়ে হেঁটেই কিন্তু আসলে তাদের যে গন্তব্যস্থান, সেই গন্তব্যস্থানে যাচ্ছেন। পাশাপাশি এই সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুরে কিন্তু কিছুক্ষণ আগে দলের পানিতে একটি দোকানে প্রবেশ করলে সেই দোকানে বিদ্যুতিক শর্টে কিন্তু একজন যুবক নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। তো সব মিলিয়ে বলা যায় যে সময় যত যাচ্ছে সুনামগঞ্জে যে নদ নদীর পানি কিন্তু শহরে প্রবেশ করছে, সেই সাথে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলের যে দুর্ভোগ, সেটাও কিন্তু আসলে বেড়েই চলেছে। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। মুক্তি, আমরা আসলে দেখছিলাম যে লিপসন আহমেদ আমাদের জানাচ্ছিলেন সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি এবং যেটি বলছিলেন যে ত্রাণ সহায়তার ব্যাপারে, এবং সবশেষ আর একটি তথ্য বলছিলেন যে আবহাওয়া অফিসের যে সবশেষ তথ্য অনুযায়ী এই যে খুব সহসাই এটি আসলে খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবার সম্ভাবনা আমরা আসলে দেখছি না, সেটি জানাচ্ছিলেন লিপসন আহমেদ। এবং আমি একটু সিলেটের চিত্রটা দেখে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল রাফি। রাফি, দেখতে পাচ্ছি এর আগের সংবাদে যখন আপনি যুক্ত ছিলেন তখনও বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস আসলে কি বলছে, কি পূর্বাভাস দিয়েছে, বৃষ্টি আর কতদিন চলবে এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে কি রকম তথ্য দিয়েছে? মুক্তি, আপনারা দেখতে পেয়েছেন যে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এবং একই সাথে সাথে কিন্তু উজানের যে পানির ঢল সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সাথে যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে প্লাবিত হচ্ছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি শহর থেকে একই সাথে যদি বলি যে বাহিরের যে উপজেলাগুলো রয়েছে, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ থেকে শুরু করে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ বেশ ঝুঁকির মুখে আছে। এবং গোয়াইনঘাটে আমরা যেটা গিয়ে দেখেছি যে এবং কোম্পানিগঞ্জে গিয়ে যেটা দেখেছি এবং যেই আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, আশ্রয়কেন্দ্রতে মানুষ তিল ঠাই ধারণের মতো ক্ষমতা নেই এবং অনেক মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে, আসবাবপত্র সব কিছু তলিয়ে গেছে এবং যে যেরকম পারছেন আসলে নৌকা দিয়ে কোনো রকম নিজের জানমাল নিরাপত্তায় দৌড়াদৌড়ি করছেন। পুরুষ থেকে শুরু করে নারীরাও কিন্তু নৌকা চালাচ্ছেন এবং মালামাল নিয়ে আশ্রয়কেন্দ্রে আসছেন। এবং আশ্রয়কেন্দ্র আমরা এখানে দেখেছি প্রায় 4টার মতো আশ্রয়কেন্দ্র এবং একটি দূরবর্তী অঞ্চলে রয়েছে এবং 4টি আশ্রয়কেন্দ্রে কিন্তু মানুষ মোটামুটি পূর্ণ সংখ্যায় ভরে গিয়েছে বলা চলে এবং অনেক মানুষই কিন্তু সিলেটের দিকে আসছেন আশ্রয়কেন্দ্রে থাকার জন্য। এবং ওই যে 4টি আশ্রয়কেন্দ্র রয়েছে সেই 4টি আশ্রয়কেন্দ্রতে কিন্তু জায়গা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই এবং অনেকেই বলছেন যে ত্রাণ সামগ্রী এখনও পৌঁছায়নি। তবে অনেকেই এই যে আসবাবপত্র নিয়ে যে আশ্রয়কেন্দ্রে এসে পৌঁছতে পেরেছেন সেটা অনেকের কাছেই একটা সৌভাগ্যের বিষয় বলে মনে হচ্ছে, কারণ যেভাবে পানি ঢুকছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে আসলে মানুষের একরকম বলাই চলে যে দুর্ভোগ এবং ভোগান্তি
ভোগান্তি কিন্তু বেড়ে গিয়েছে গতকালকে চেয়ে। এবং অনেকেই বলছেন যে এই যে সম্প্রতি যে 27শে মে যে বন্যাটা হয়েছিল সেই বন্যা থেকে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন অনেকেই। এবং অনেকেই বলছেন যে এই যে আরও সিলেটে যে আরও আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও যে পরিবহনের যে বিষয়টা, সেই পরিবহনেও কিন্তু অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে। এবং প্রধান সংকট যেটা দাঁড়িয়েছে কোম্পানিগঞ্জে সেটা হলো নৌকা, এবং নৌকার সাথে সাথে কিন্তু খাদ্যও একরকম সংকট দাঁড়িয়েছে। তো সবশেষে বলা যায় যে নগরীতেও প্রায় 1.5 লক্ষ মানুষের মতো পানিবন্দী আছেন এবং অন্যান্য উপজেলায় প্রায় 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী আছেন। যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে বলাই চলে যে আবারও বন্যার আশঙ্কা করছেন সবাই। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মুক্তি। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে বন্যা কবলিত সিলেট সুনামগঞ্জ সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। আর সেই সাথে